হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য পারফেক্ট ক্রাউন ড্রামার ৭ এবং ৮ নম্বর এপিসোডের গল্প নিয়ে এসেছি। আমি আসলে পুরো ড্রামাটা এক্সপ্লেন করতে চেয়েছিলাম, কিন্তু প্রথম ৬টা এপিসোডের গল্প হয়তো আপনারা অন্য অন্য চ্যানেলে অলরেডি শুনে ফেলেছেন। তো এত বড় একটা ভিডিও করাও সময় সাপেক্ষ ব্যাপার। আমি ভাবলাম যদি আমি ড্রামাটার প্রথম ৬টা এপি এক্সপ্লেন করিও, তারপরেও সেগুলো হয়তো আপনারা দেখবেন না এবং কমেন্ট বক্সে ঠিকই এসে বলবেন যে আগেই অন্য চ্যানেলে দেখে ফেলেছি। সেজন্য আমি চিন্তা করলাম এই সপ্তাহে যে ২টা এপিসোড রিলিজ হয়েছে সেই ২টা এপিসোড এক্সপ্লেন করি। কিন্তু যদি আপনারা চান যে আমি প্রথম ৬টা এপিসোডও এক্সপ্লেন করি, তাহলে অবশ্যই সেটা করব। যেহেতু আপনারা অলরেডি ৬টা এপিসোড দেখে নিয়েছেন, তাই চলুন আজ না হয় ৭ এবং ৮ নম্বর এপিসোডের গল্প দেখে নেওয়া যাক। কারণ ড্রামাটা এতটাই ভালো লাগছে যে আমিও এক্সপ্লেন না করে থাকতে পারলাম না। তো আই হোপ আমার এক্সপ্লেনও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করছি। ৭ নম্বর এপিসোডের শুরুটাই হয় জাহাজের সিন দেখিয়ে। এখানে প্রিন্স ইয়ান হিজুকে বলছিল, তুমি বলেছিলে আমাকে ওড়াবে, কিন্তু এখন দেখি নিজেই উঠছো। হিজু বলে, ঠিক আছে আমি তোমাকে ধরছি। ঠিক এই মুহূর্তে ঘুরতে গিয়ে ওরা জাহাজের উপরে পড়ে যায়। তখন ইয়ান হিজুকে জড়িয়ে ধরে। এবার কোনো মতে হিজুকে ছাড়ছিল না। হিজু ওঠার চেষ্টা করে, তারপরে ইয়ান ওকে ধরে রাখে। হিজু ইয়ানকে বলে, প্রিন্স আপনি ঠিক আছেন তো, আপনার কিছু হয়নি তো? তখনই ইয়ান ওকে উল্টো করে শুয়ে দেয় আর বলে, তুমি বলেছিলে আজকে আমার যা মন চাইবে আমি তাই করতে পারবো। এটা বলে ওই হিজুকে একটা কিস করে। আর হিজুও কী করবে, নিজেকে সঁপে দিয়েছিল। এরপরে ওরা যখন দুজনেই প্রাইভেট রেসিডেন্সে ফিরে আসে, তখন দুজনে এত পরিমাণ লজ্জা পাচ্ছিল যে একে অন্যের দিকে তাকাতে পারছিল না। ওদের বাড়ির মেড সার্ভেন্টরা বলছিল, এই মুহূর্তে এত রাত্রে প্রিন্সের সাথে কোনো গার্ড নেই কেন? কিন্তু ওরা তখনও কিছু বলতে পারে না। হিজু বলে, আমরা তো আসলে রাইডিংয়ে গিয়েছিলাম, সেজন্য আমাদের সঙ্গে কেউ নেই। এরপরে এরা বিভিন্ন কোশ্চেন করতে শুরু করে, তাতে ইয়ান এবং হিজু দুজনেই লজ্জা পেয়ে যায়। এবার ইয়ান হিজুকে বলে, হিজু তোমার তো ঘুম পেয়েছে। হিজু তখন বলে, হ্যাঁ আমি আসলে খুবই ক্লান্ত, আর সেজন্য আমি আমার রুমে চলে যাচ্ছি। এটা বলে হাই তুলতে তুলতে ও কোনো মতে এই অবস্থাটা কাটিয়ে নিজের রুমে চলে আসে। কিন্তু ঘুমাতে এসেও তো বিপত্তিতে পড়ে যায়। ও কোনো মতেই ওর ঘুম আসছিল না, বরং একটু আগে যে কাণ্ডটা ওর সঙ্গে ঘটে গিয়েছে ও সেগুলোই কেবল কল্পনা করতে থাকে আর বলতে থাকে, আরে কি এমন হয়েছে, ওরকমই ছিল সিচুয়েশনটা, সেজন্য আমি ওটা করেছি। এতে কী বা হয়েছে? আমি তো আর ইয়ানের প্রেমে পড়ে যাইনি। না না না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? এদিকে ইয়ানের অবস্থা আরও খারাপ ছিল। ও বারবার হিচুকেই কল্পনা করছিল। ওর হার্ট রেট তো এতটাই বেড়ে গিয়েছে যে সেটাকে আর সামলানো যাচ্ছিল না। বেচারা তখন হাসতে থাকে আর ওই অবস্থাটার কথা চিন্তা করতে থাকে, কিন্তু ও জানেই না যে হিজু ওদিকে কী ভাবছে। এজন্য হিজুর সঙ্গে দেখা করতেও ওর রুমের সামনে এসে ও হিজুকে একবার ডাক দেয়, সং হিজু তুমি জেগে আছো? হিজু তখন কোনোই কথা বলে না, এমনিতেই ওকে নিয়ে চিন্তা করতে করতে ওর অবস্থা খারাপ। তারপরে ইয়ান যখন এসে ডাক দেয়, তখন ও আরও চুপ মেরে যায়। তখন বাইরে থেকে ইয়ান একটু হাসে, হাসি দিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলার দৃশ্য দেখি, হিজু তো গুছিয়ে গাছিয়ে চুরি করে কোনো মতে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। ও এই মুহূর্তে অফিসে যাচ্ছিল, তখনই ইয়ান পিছন থেকে ওকে ডাক দিলে হিজু ভয় পেয়ে যায় এবং ও যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ও জুতাটা স্লিপ করে যায়। ও পড়েই যাচ্ছিল, তখনই ইয়ান ওকে ধরে নেয়। হিজু এবার আরো লজ্জা পেয়ে যায় আর হিজু বলে, আমি অফিসে যাচ্ছি বলে দ্রুত করে চলে যায়। এরপরে হিজু সোজা একটা ক্যাথলিক চার্চে আসে। ও এখানে এসে এখানকার ক্যাথলিক মাস্টার বা ফাদারকে জিজ্ঞেস করেছিল, আমার উপরে মনে হয় কোনো একটা আত্মা ভর করেছে, এই আত্মাকে কি নামানোর কোনো উপায় নেই? আমি এখানে অনেক বড় ডোনেট করব, আপনি আমাকে উদ্ধার করুন। কিন্তু ওই লোক ওর কোনো সমাধান দিতে পারে না। তাই ব্যর্থ হয়ে যখন ও ফিরে আসছিল, তখনই ওর প্রাইম মিনিস্টার জিয়ং ওর সঙ্গে দেখা হয়। ও জিয়ংকে দেখে বলে, অপ্পা তুমি এখানে? জিয়ংও তখন বলে, তুমি এখানে একটুখানি দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। ও বলে, তার কোনো দরকার নেই। কিন্তু তখনই দেখা যায় ওকে প্রিন্স কল দিয়েছে। হিজু তখন প্রিন্সের কলটা ওঠায়। প্রিন্স ওকে বলে, তুমি এখন কোথায় আছো? আর তুমি কি বিজি আছো নাকি তুমি এই মুহূর্তে ফ্রি আছো? মেবি কিছু একটা ইয়ান বলতে চেয়েছিল। ঠিক তখনই হিজুর পাশ থেকে জিয়ংও এসে কথা বলে ওঠে। এটা আবার ইয়ান শুনতে পায়। ইয়ান বলে, তোমার সঙ্গে কি প্রাইম মিনিস্টার আছে? হিজু বলে, হ্যাঁ। এরপরে হিজু কলটা কেটে দেয়। এরপরে প্রাইম মিনিস্টারের সঙ্গে করেই হিজু আসতে থাকে। ওদিকে ইয়ানের কিন্তু খুবই জেলাস ফিল হচ্ছিল। যাই হোক, প্রাইম মিনিস্টার ওকে বলে, তুমি চিন্তা করো না, তোমাদের বিয়ের পরে 3 বছর পরে ডিভোর্সের ব্যাপারটা আমিই সামলে নিব। এরপরে হিজু ওখান থেকে নেমে ওর অফিসে চলে আসে। সেদিন ওর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এদিকে আমরা রাজাকে দেখতে পাই। রাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিয়ের তারিখ ঠিক করার জন্য। তো রাজা একটা ডেট ঠিক করেছে। এরপরে যখন ইয়ান রাজার সঙ্গে দেখা করতে আসে, রাজা ইয়ানকে বলে, আমি এই ডেটটা ঠিক করেছি আঙ্কেল। ইয়ান তখন বলে, কিন্তু রাজা
আমি ওই ডেটের পরিবর্তে এই ডেটে বিয়েটা করতে চাই। রাজা তখন জিজ্ঞেস করে বিশেষ কোনো কারণ আছে কি? তখন প্রিন্স বলে হ্যাঁ, আসলে আমাদের দুজনের আরও একটু সময় প্রয়োজন। রাজা তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটাকেই সাবমিট করে দিচ্ছি, তো ওই দিনেই বিয়েটা হবে। এদিকে আমরা আবার হিজুকে দেখতে পাই। হিজু এখন অফিসের কাজকর্ম নিয়ে অনেক বিজি ছিল, কারণ এই অফিস বা এই বিজনেস ও আর রাখতে পারবে না। যেহেতু ও রয়্যাল ফ্যামিলির বউ হতে চলেছে, তাই সমস্ত দায়িত্ব ওর ভাইয়ের উপরে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা শুনে মিস দো বলে আপনি কি সত্যিই সিদ্ধান্ত নিয়েছেন আপনার ভাইকে দিবেন? হিজু তখন বলে হ্যাঁ, তুমি কি চাও না যে আমি আবার আমার অফিসে ফিরি? ওকে দিলেই তো আবার ফিরতে পারবো। এরপরে হিজু আবারও একটা রয়্যাল প্যালেসে আসে। মূলত আজকে বিকালের শিডিউলটা ওর এখানেই ছিল, কিন্তু ওর ভিতরে ঢুকতেই ইচ্ছে করছিল না। এখানে মূলত ও যে বিয়ের দিন যে ড্রেস বা যে গহনাগাটি পরবে, এগুলো ট্রায়াল দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল। ইয়ানও এখানে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত ইয়ানের সঙ্গে কমফোর্টেবল ফিল করতে পারছে না। এদিকে রাজা যে ঘোষণাপত্র লিখে দিয়েছে, এটা নিয়ে চৈ হিয়ন সোজা চলে গিয়েছে হিজুদের বাড়িতে। হিজুর বাবাকে অফিসিয়ালি একটা ইনভাইটেশন কার্ড পাঠানোর জন্য, যেখানে হিজুর বাবা এবং তার ভাই ভাবি দুজনেই ছিল। যাই হোক, এই লোককে দেখে খুবই মনে হচ্ছিল যে অনেক বিরক্ত, কারণ সে অলরেডি তার 2টা মিটিং ক্যান্সেল করেছে। সে একটু দ্রুত কথা বলতে বলে চৈ হিয়নকে। চৈ হিয়ন বলে অবশ্যই। সে দ্রুত করে এই ইনভাইটেশন কার্ডটা পড়তে থাকে, যদিও চৈ হিয়নও বুঝতে পারে যে আসলে হিজুর বাবার সাথে হিজুর অবস্থা কতটা খারাপ। এর পরের দৃশ্য দেখতে পাই, হিজুকে চেক আপ করানোর জন্য এখানে রয়্যাল ডক্টর নিয়ে আসা হয়েছিল। এমনকি এখানে একটা মোটা ভালো খালাম্মা ছিল। সে আবার বলছিল যে হিজুর এরপরে আরও একটা চেক আপ করানো লাগবে। সেটা হলো সে আসলে সন্তান ধারণের জন্য কতটা পারফেক্ট সেটা চেক আপ। এই কথা শুনে হিজু বলে কি এটারও চেক আপ করা লাগবে? কিন্তু দাঁতের দাঁত চেপে এই ব্যাপারটাও মেনে নিয়েছিল। ইয়ান এটা বুঝতে পারে। ইয়ান তখন বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও। সবাই চলে যাওয়ার পরে হিজু ইয়ানকে বলে দেখো গতকাল রাত্রে যা হয়েছিল। ইয়ান তখন বলে হ্যাঁ, গতকাল রাত্রে যা হয়েছিল সেটা। হিজু বলে গতকাল রাত্রে যেটা হয়েছিল সেটা কোনো ব্যাপার না, আসলে মুহূর্তটা ওরকম ক্রিয়েট হয়ে গিয়েছিল বিধায় আমি ওরকমটা করেছিলাম। তো এটাতে স্পেশাল কোনো কিছু ফিল করার চিন্তা করার দরকার নেই। এমনটা ভেবে না যে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। ইয়ান বলে কিন্তু তুমি আমার প্রেমে পড়ে গেলেও আমি কি তোমাকে আটকে রাখবো নাকি? তোমাকে ঠিকই 3 বছর পরে ডিভোর্স দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি ওই মোমেন্টের জন্য ওরকমটা করিনি, আমি ওরকমটা করেছিলাম ওখানে তুমি ছিলে, তুমি না থাকলে আমি ওটা করতাম না। হিজু কিন্তু বুঝতে পেরেছি ইয়ান ওর প্রেমে পড়ে গিয়েছে। এদিকে আবার আমরা ইয়ানকে দেখতে পাই ও দেবী মামার সঙ্গে দেখা করতে এসেছিল। আপনারা অবশ্যই জানেন দেবী মামা মানে হলো রাজমাতা, রাজার মা। যাই হোক, এখানে ওদের দুজনের কথাবার্তার ভিতরে এখানে দেবী মামার একটা বিষয় আমরা জানতে পারি, সেটা হলো সে তার কনজুগাল লাইফে কখনো হ্যাপি ছিল না। সে যে বিয়ে করেছিল সেই লাইফে সে কখনোই হ্যাপি ছিল না। একটা সিঙ্গেল দিন যখন তার স্বামীর আসার কথা ছিল, সেদিনও ওকে রিসিভ করতে ইয়ান গিয়েছিল। তো আজকে ইয়ান দেবী মামাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো হ্যাপি হয়েছো? দেবী মামা পাল্টে ওকে কোশ্চেন করে। যাই হোক, এই কাহিনী ওখানে স্টপ হয়ে যায়। হিজু বসে বসে ভাবছে ইয়ানকে একটা কল করবে কিনা। ও কিন্তু ঠিকই মনে মনে ইয়ানকে অনেক বেশি মিস করছে, কিন্তু তারপরেও সাহস করে কলটা করতেই পারছে না, যাতে ওর ফিলিংসটা ধরা পড়ে যায়। এজন্য বলে দোত আমি কল করব না। এদিকে ইয়ান তার নিজের রুমে এসে দেখতে পায় এখানে একটা লেটার রাখা। আসলে এটা ওদের যে কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে সেটারই একটা নথিপত্র ছিল। আর অন্যদিকে আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা লর্ড ইয়ন এবং একই সঙ্গে দেবী মামা এদের দুজনের একটা কথোপকথন দেখি, যেদিন দেবী মামার হাজব্যান্ড অর্থাৎ পূর্ববর্তী যে রাজা সে মারা গিয়েছিল। দেবী মামা বলে যে আসলে আমার হাজব্যান্ড চায়নি আমার সন্তান কখনো রাজা হোক, সে নিজেও রাজা হতে চায়নি, সে সবসময় চেয়েছে ইয়ান রাজা হোক। এমনকি সে মারা যাওয়ার আগে এরকম একটা ডিক্রিও লিখে গিয়েছিল যেখানে ইয়ানকে রাজা হিসেবে অভিষেক করানোর কথা বলা হয়েছে। এই কথা শুনে লর্ড বলে তুমি এই কথা আর কাউকে বলবে না, এটা এখানেই শেষ হয়ে যাক। এদিকে আবার ইয়ানকে দেখতে পাই, প্রেজেন্টে ঘটনা চলে এসেছে। ইয়ানের রুমে একটা লকার ছিল, সেই লকারটা খোলার পরে ও ওখানে সেই চিঠিটা রেখে দেয়, ওদের কন্ট্রাক্ট ম্যারেজের যে চিঠি সেটা। ওখানে একটা পোড়া কাগজ দেখতে পাই আমরা, কাগজের কিছু অংশ পুড়ে গিয়েছিল। এটা একটা রয়্যাল ডিক্রি ছিল, পূর্ববর্তী রাজা আসলে অন্য কাউকে নয় ইয়ানকে আসলে রাজা বানাতে চেয়েছিল, কারণ ইয়ান অনেক বেশি যোগ্য। এখানে স্পষ্ট করে লেখা আছে যে ইয়ান পরবর্তী রাজা, কিন্তু ইয়ানকে এতটাই কোণঠাসা করে রাখা হয়েছিল যে রাজা ইয়ানকে বানানো হয়নি। যাই হোক, এখান থেকে কাহিনী আবারও শিফট হয়। এই হিজুর বড় ভাইকে দেখতে পায়, সে নিজে নিজে ট্রায়াল দিচ্ছিল আজকে যখন ইয়ান এবং হিজু ওদের বাড়িতে আসবে সে ইয়ানের সামনে ঠিক কেমনভাবে ব্যবহার করবে সেটা নিয়ে। তার স্ত্রী বলে এত কিছু ভাব দেওয়ার তো কোনো দরকার নেই, নর্মাল থাকলেই হবে। কিছুক্ষণ পরে ইয়ান এবং হিজু রওনা দিয়ে দিয়েছে। আজকে হিজুর খুব মন খারাপ, কারণ বাড়িতেও যেতেই মন চায় না। এখন ও জিজ্ঞেস করে চৈয়নকে যে আমাদের ওখানে কি করতে হবে,
চৈয়ান বলে সিম্পলি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর 4 ঘন্টা থাকতে হবে। এতে হিজুর আরও মনটা খারাপ হয়ে যায়। এরপরে যখন হিজু এখানে চলে আসে তখন দেখা যায় যে ও প্রচণ্ড বিরক্ত, কিন্তু ইয়ান খুবই ভালো ব্যবহার করছিল ওর হবু ফাদার ইন ল এর সঙ্গে। এদিকে আবার দই এবং চৈহিয়ন দুজনে মিলে একটা ক্যাফেতে বসেছিল, কিন্তু হুট করে দইয়ের একটা কল আসে, তাই দো বলে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। ও হাতে একটা গোলাপ ফুল বানাচ্ছিল, সেটা এখানে রেখে চলে যায়। এই গোলাপ ফুলটা দেখে তো চৈয়নের মনে আবার একটু ঘন্টা বেজে ওঠে। আর মিস দোকে দেখে মনে হচ্ছিল যে ও হয়তো চৈয়নের চোখে দেখায় এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী। বেচারা চৈয়ন। যাই হোক, এরপরে আবার হিজুকে দেখানো হয়। যখন ওরা খেতে বসেছিল তখন তো হিজুর মুড অফ। হিজুর বাবা বলছিল ইয়ানকে যে তার মেয়েকে যেন ভালো রাখে। তাই হিজু বলে এত কিছু অভিনয় করার কি দরকার, এত কিছু অভিনয়ের তো কোনো দরকার নেই, কারণ জীবনে কখনোই তার বাবা তার প্রতি কনসার্ন দেখায়নি। সে একটা অবৈধ সন্তান ট্যাগ পাওয়া। হিজু আর বাবাকে বলে যখন বড় ভাইয়ের বিয়ে হয়েছিল তখন তুমি তাকে একটা বড় বিল্ডিং দিয়েছিলে, আর আজকে তোমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি কি আমার জন্য কিছু গিফট দিবে বলে ভাবোনি? সামনেই তো আমার বিয়ে। এরপরে ও আরও বেশি বিরক্ত হয়ে যায় আর বলে ঠিক আছে, তোমার এই সব অভিনয় তুমি তোমার কাছেই রাখো। এটা বলে হিজু উঠে দাঁড়ায় আর বলে আমার এখানে ভালো লাগছে না, বলেও চলে যায়। ইয়ান তখন বলে আমিও উঠছি, আমি দেখছি ওকে। এটা বলে ও এখান থেকে উঠে হিজুর রুমের সামনে চলে আসে। এসে হিজুকে একটা নক দিলে হিজু কোনো কথা না বলে ইয়ান ভিতরে প্রবেশ করে দেখে হিজুর রুম ভর্তি কত কিছু অ্যাচিভমেন্ট, রুম ভর্তি সার্টিফিকেট, বিভিন্ন ক্রেস্ট, বিভিন্ন মেডেল, এমনকি কাপও রয়েছে। এসব দেখে বেশ অবাকই হয়েছিল ইয়ান। এরপরে হিজুর পাশে বসে পড়ে। হিজু বলে কি ভাবছো না কি যে আমাকে বিয়ে করবে কিনা, কারণ আমার পরিবার এরকম একটা এলোমেলো অবস্থায় আছে। ইয়ান তখন বলে এটা তো আমাদের ভিতরে ডিল ছিল। ইয়ান আরও বলে তোমার বাবাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে সে আমাকে অপছন্দ করেছে। হিজু বলে তুমি কি তার কথা বিশ্বাস করেছো? সে সমস্তটাই অভিনয় করছে, সে সবসময় এরকমই করে এসেছে। ইয়ান বলে তাতে কি হয়েছে, কে কেয়ার করছে? যতক্ষণ আমি তোমার সঙ্গে জেনুইন থাকছি ততক্ষণ তো আর কোনো কিছুর দরকার নেই। তোমার যেটা দরকার আমার সামর্থ্য থাকলে আমি সেটা তোমাকে প্রোভাইড করব। হিজু তখন বলে বাই এনি চান্স তুমি কি আমাকে কোনোভাবে পছন্দ করো, আমার প্রতি তোমার ফিলিংস আছে? ইয়ান বলে হঠাৎ এটা? হিজু তখন বলে না মানে সেদিন রাত্রেবেলা ওটা কি তোমার ফার্স্ট টাইম ছিল? ইয়ান তখন বলে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, আর সেটা আমার ফার্স্ট টাইম ছিল। কেন ভয় পাচ্ছ নাকি যে আমি যদি তোমাকে ডিভোর্স না দেই? হিজু তখন বলে কেন দিবে না? ইয়ান বলে আমি কখনোই তোমাকে আটকে রাখবো না আমার চারপাশে। আমি শুধু তোমাকে দিব যে ডিলটা আমাদের ভিতরে হয়েছে। তোমাকে সম্মান দেব, তোমার টাকা পয়সা অথবা আমার হার্ট, যেটাই তুমি চাও তুমি শুধু সেগুলো নিবে। এরপরে দুজনেই আবার একটু হাসতে থাকে। এরপরে ওরা আবার চলে আসতে লাগে, কারণ ওখানকার কাজ মিটে গিয়েছিল। ইয়ানের মনে হচ্ছিল হিজুর হাতটা যদি একবার ধরতে পারতো, কিন্তু না। যেই ওর হাতটা ধরতে যাবে অমনি হিজুর ফোনে একটা কল আসে, আর জিওনিও ওকে ফোন দিয়েছিল। হিজু কলটা ধরেই বলে অপ্পা বলো। ইয়ানের এই অপ্পা ডাকটা শুনলে রাগ হয়ে যায়। যাই হোক, এখন অপা বলছিল যে একটু ইয়ানকে দিতে, কেমন হয়েছে ব্যাপার স্যাপার, কেমন গেল সেসব নিয়ে। ইয়ান বলে সমস্ত কিছুই খুব ভালো গিয়েছে, মনে হয় আমার হবু শ্বশুরিন ল আমাকে খুবই পছন্দ করেছে। হিজু তখন খুব হাসি মুখে কথা বলতে লাগে জিওনের সঙ্গে। ইয়ানের এতেও একটু জেলাস ফিল হচ্ছিল। এরপরে ইয়ান হিজুকে নিয়ে ওর যে প্রাইভেট রেসিডেন্স আছে সেখানে হিজুকে নামিয়ে দেয়। আর যাওয়ার আগে ইয়ান হিজুর দিকে একটু ঝুঁকে এসে বলে আমার তোমাকে ছেড়ে যেতে ভীষণ মন কেমন করছে, আমি তোমাকে অনেক মিস করব। এটা এতটা জোরে বলেছিল যে এখানকার চারপাশে সবাই এটা শুনতে পেয়েছিল। হিজু একটু লজ্জায় পেয়েছিল। এরপরে ও যখন ভিতরে আসে তখন দেখে যে সবাই ওর জন্য অপেক্ষা করছিল, কেউ এখনো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। এবার এখানকার একজন মেয়েট বলছে যে যাওয়ার আগে আমাদের প্রিন্স বলে গেল সে নাকি হিজুকে অনেক বেশি মিস করবে ছেড়ে যেতে, এই অল্প টাইমের জন্য হলেও। এরপরই হিজু সবাইকে বলে তাহলে চলো, যেহেতু তোমরা এখনো কেউ খাওয়া দাওয়া করোনি তোমাদের আমি নিজে খাওয়াবো। এটা বলে ওদের সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আসলে হিজু এরকম প্রাণবন্ত থাকতে খুবই পছন্দ করে, কারণ ওর বাবার বাড়িতে গিয়ে কিছুই খায়নি এক প্রকার। এখানে এসে তাই পেট ভরে খেতে লাগে আর সবার সঙ্গে খুব দারুণ করে এনজয়ও করে। এভাবে ওদের সময়টা সুন্দর করে কাটতে লাগে। পরদিন আমরা ইয়ানকে দেখতে পাই, ও কথা বলতে এসেছিল প্রাইম মিনিস্টারের সঙ্গে। ইয়াং প্রাইম মিনিস্টারকে এক প্রকার থ্রেট দিয়ে যায়। ও বলে যে হিজুকে কয়দিন বাদে আমি বিয়ে করব, সেটা তুমি অবশ্যই ভালো করেই জানো, আর তাই ওর সাথে এখন থেকেই সেই অনুযায়ী ব্যবহার করবে। তখন আমরা প্রাইম মিনিস্টারের হাতে একটা ব্রেসলেট দেখতে পাই, যেটা সে বারবার হাত দিচ্ছিল। যাই হোক, ইয়ান ওর পরে ওখান থেকে চলে আসে।
ইয়ানের কিন্তু সেই একটা হাইপার মুড ছিল এখন। ইয়ান চৈহিয়নকে বলে, হিজু কি ফিরেছে? সে কি খাওয়ারও সময় পাচ্ছে না নাকি? কয়দিন বাদেই তার বিয়ে। চৈহিয়ন বলে, হ্যাঁ, সে এখন এতটাই ব্যস্ত যে তার খাওয়ার পর্যন্ত সময় হচ্ছে না। এরপরে যখন ইয়ান গাড়িতে বসেছিল তখনও বাইরের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখে সবখানেই শুধু হিজুর ছবি, কারণ হিজু একজন পাবলিক ফিগার। কিন্তু ওর কিছু ছবি ওখান থেকে নামিয়েও ফেলা হচ্ছে। এরপরে ইয়ান একটা টেক্সট করে হিজুকে, সেখানে লিখেছিল, কেবল কাজই করো না, নিজের শরীরের যত্ন নিও, সময় মতো খেয়েও। হিজু এই টেক্সটটা যখন দেখছিল তখন ওর মুখে আচমকায় হাসি চলে আসে, কিন্তু তখন ও একটা মিটিংয়ে ছিল। সবাই তো ওর দিকে তাকিয়ে পড়ে। হিজু কোনোভাবেই ওর এই ফেসটাকে কন্ট্রোল করতে পারছিল না। প্রেমে পড়লে মানুষের অনুভূতি আসলে এরকমই হয়। পরদিন ওর বিয়ে ছিল, তো বিয়ে উপলক্ষে তো সেই সাজ ড্রপ শুরু হয়ে গিয়েছে। ইয়ানকে নিয়ে যাওয়া হয়েছে প্যালেসে, যেখানে সুন্দর করে ওকে সাজানো হচ্ছে ট্র্যাডিশনাল পোশাকে। সবাই আজকে অনেক বেশি হ্যাপি ছিল। হিজুকে সাজানোর জন্য ওর বাড়ির যে পার্সোনাল মেড ছিল সে তো আছে, সে সাজাতে লাগে হিজুকে। কিছুক্ষণ পরে হিজুর ভাবি চলে আসে। ভাবি এসে বলে, কই দেখি দেখি কেমন লাগছে। হিজু তখন তো ওর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ওকে বিশ্ব সুন্দরী লাগছে। তখন ওর ভাবি বলে, মন্দ না, ভালো লাগছে। কই দেখি হিজুর জুতা জোড়া দাও। এরপরে জুতা দুটো ওর সামনে নামানো হয়। তখন হিজুর ভাবি ওই জুতাটাকে মুচড়ে দিচ্ছিল। এটা দেখে হিজু বলে, ও কি করছো? সবাই তো চিৎকার করে ওঠে যে এটা কি করছে। তখন ওর ভাবি বলে, যদি তোমার পাটা না ছিলতে চাও, না কাটতে চাও, তার জন্য এরকমটা করলাম। হিজু বলে, ও আচ্ছা। ওর ভাবি কিন্তু ওকে ঠিকই অনেক কেয়ার করে। তখনই ওর কাছে জিয়ংও কল দেয় আর বলে, ওদিকে সমস্ত কিছু ঠিক আছে তো? হিজু বলে, ঠিক আছে। এদিকে তখন আমরা দেবী মামাকে দেখতে পাই, সে ওয়েস্টার্ন ড্রেস পরে চলে এসেছে। জিয়ংও দ্রুত করে ফোনটা কেটে দেয় আর দেবী মামাকে একটা কুর্নিশ জানায়। দেবী মামা তখন জিয়ংকে বলে, তুমি ঠিক আছো তো? জিয়ংও তখন বলে, ঠিক থাকবো না কেন, আমার কি হবে? দেবী মামা তখন বলেন, না, নিজেকে কন্ট্রোল করতে পারছো তো? দেবী মামা খুব ভালো করেই জানে জিয়ংও আসলে মনে মনে হিজুকে প্রচণ্ড পছন্দ করে। যাই হোক, এই মুহূর্তে জিয়ংও কোনো কিছুই বলে না। সিন কাট হয় আর সোজা বিয়ের দৃশ্যে চলে যায়, যেখানে হিজুকে একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো হয়েছিল। দেখতে একটা রয়্যাল ভাব চলে এসেছিল ওর ভিতরে। ওর বাড়ির সবাই রয়্যাল ড্রেস পরেছিল। সব থেকে বেশি ভালো লাগছিল মিস দোকে দেখতে। ওকে দেখে এবার একটু মেয়ে মেয়ে মনে হচ্ছিল। যাই হোক, মিস দো বলে, আজকে আপনাকে দারুণ লাগছে কিন্তু। এবার হিজু আস্তে আস্তে সামনের দিকে এগোয় আর ইয়ানও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা দুজনে এক জায়গায় হয়। তো ইয়ানের হাতে বড় একটা কি পতাকা ছিল নাকি কি বড় লাঠি ছিল। হিজু তো এতটাই ক্লামসি ছিল যে ও পড়েই যাচ্ছিল। তখন একটা টেবিলেও ধাক্কা লেগে যায়। সাথে সাথে ও আবার নিজেকে সামলে নিয়ে বলে, আসলে অনেক ভারী ড্রেস তো, এর জন্য আমি কন্ট্রোল করতে পারছিলাম না। এরপরে ওরা দুজন দুজনকে বউ করে। তারপরে ওদের যে পানপত্র দেওয়া হয় সেই পানপত্র থেকে ওরা ওয়াইন পান করতে লাগে। যত ধরনের রিচুয়ালস ছিল তা করতে লাগে। হিজুর বাবা হিজুকে অনেক উপদেশ দেয়, সেগুলো ওকে চুপচাপ মুখ বুজে সহ্য করতে হয়। যাই হোক, হিজুর বাবা ওকে বলে, তোমাকে মাথা নিচু অবস্থায় মানায়, মাথা উঁচু রাখো। আসলে ওর বাবাও কিন্তু মনে মনে কোথাও একটা হিজুকে ভয়ই পায়। কোনো বাবাই চায় না যে অন্যের কাছে তার মেয়ে নিগৃহীত হোক। এদিকে পুরো এলাকা জুড়ে, মানে পুরো দেশ জুড়ে এরকম একটা সাজ ড্রপ, সবার ভিতরে আনন্দ, যা দেখতেই ভালো লাগছিল। হিজুর যে প্রাইভেট রেসিডেন্স ছিল যেখানে ও থাকতো, সেখানকার সার্ভেন্টগুলো সবাই কাঁদছিল, কারণ আজকে ওদের ইয়ানের এবং হিজুর বিয়ে হয়ে যায়। ইয়ান কানে একটা ইয়ারপড দিয়ে রেখেছিল, যেটা দিয়ে হিজুর সঙ্গে ও কন্ট্যাক্ট করে আর বলে, হিজু, নিজের মুখে একটু স্মাইল রাখো। কিন্তু হিজু তো সবসময়ই হাসে। ওকে কি আর আলাদা করে বলতে হয় স্মাইলিং ফেস করার জন্য? ও সবার দিকে হার্ট শেপ দিচ্ছিল, মানে ও তো মডার্ন যুগের মেয়ে, সেই জন্য এই পোশাক পরেও ও সবার দিকে হার্ট শেপ দেখাচ্ছিল। এদিকে আমরা জিয়ংকে দেখতে পাই। জিয়ংও বসে বসে এগুলো দেখছিল একটা স্ক্রিনে, কারণ সে বাহিরে ছিল না, ভিতরে অনেক কিছুই তাকে সামলাতে হচ্ছিল। যদিও জিয়ংয়ের দিকে তাকিয়েছিল দেবী মামা। দেবী মামা খুব ভালো করেই জানে জিয়ংয়ের ভিতরে এখন কি বয়ে যাচ্ছে। তখন দেবী মামা আবারও বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ভেটোটা দিয়ে দিতে, যাতে এই বিয়েটা নিজের চোখে না দেখতে হয়। আজকে প্রাইম মিনিস্টারের মুখে আর কোনো কথাই ছিল না। ইয়ান আর হিজু সমস্ত কিছু সম্পন্ন করে এবার নিজেদের প্যালেসে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তখন সবাই ওদেরকে কংগ্রাচুলেশন জানায়। ইয়ান তখন হিজুর দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, এখন থেকে কিন্তু শুরু হলো, তুমি আজকে থেকে রয়্যাল হাইনেস, তাই আজকে থেকে অনেক দায়িত্ব তোমার কাঁধে, তো সেভাবেই পথ চলতে হবে। ব্যাস, পথ চলা শুভ সূচনা এখানেই। ভিতরে ওদের জন্য ওয়েট করছে দেবী মামা, রাজা এবং প্রাইম মিনিস্টার, আরও অনেকেই। দেবী মামার এই ড্রেস দেখে আমি পুরো অজ্ঞান হয়ে গিয়েছি। এটা কি পরে দাঁড়িয়ে আছে?
যাই হোক, এরপরে ওরা যখন ভিতরে প্রবেশ করে, প্রথমে ওদেরকে কংগ্রাচুলেশন জানায় প্রাইম মিনিস্টার। জিয়ংও প্রথমে ইয়ানকে কংগ্রাচুলেশন জানায় আর ওদের সুখের জীবনের জন্য কামনা করে। এরপরে হিজুকে যখন বলতেই যাচ্ছিল, ওর যেন গলার স্বর আটকে আসছিল। তারপরেও ওই হিজুকে কংগ্রাচুলেশন জানায়। হিজু বলে থ্যাংক ইউ ওপ্পা। কিন্তু এরপরেই হিজুর কেমন একটা শুরু হয়ে যায়। চোখে সমস্তই ঝাপসা দেখতে শুরু করে, কাশি লাগতে শুরু করে, আর একটা সময় পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে ও অজ্ঞান হয়ে যায়। ইয়ান কিছুই বুঝতে পারে না। ওকে ধরেই জোরে জোরে সিয়ং হিজু বলে ডাকতে শুরু করে। চই হিয়নকে ডাকা হয়। ইয়ান বলে এক্ষুনি হিজুর বাবাকে খবর দাও, আর এক্ষুনি কেসেল হাসপাতালে নিয়ে চলে হিজুকে। সাথে সাথেই তো নিজের ড্রেস চেঞ্জ করে ইয়ান হিজুকে নিয়ে পাজাকোলা করে গাড়িতে উঠে পড়ে। হুট করে এরকমটা কিভাবে হয়ে গেল ইয়ানের মাথায় কিছুই ঢুকছিল না। ইয়ান প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। যদি হিজু মারা যায় তাহলে ও কিভাবে সবার সামনে, মানে কিভাবে বেঁচে থাকবে, ও এটাই বুঝতেছিল না। এদিকে প্রাইম মিনিস্টারও বুঝছে না কিভাবে কোথা থেকে কি হয়ে গেল। ওর হাতে আমরা সেই ব্রেসলেটটা এখনো দেখি। এটা মূলত একটা প্রেয়ার বিডস মেবি। যাই হোক, ও নিজেকেও ধিক্কার দিচ্ছিল হয়তো। ইয়ান দ্রুত করে হিজুকে হাসপাতালে নিয়ে আসে। হিজুকে আস্তে আস্তে ও চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইয়ান মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছে, আজকে হিজুকে বাঁচাতে না পারলে ওর নিজের জীবনটাই যেন বৃথা হয়ে যাবে। ওর যেন মনে হচ্ছিল যে চোখের সামনে থেকে ওর কেউ কলিজাটা কেটে নিয়ে চলে যাচ্ছে। এদিকে বাদ বাকি সবাই অনেক বেশি টেন্স ছিল, কিন্তু হাসপাতালে তো সবাইকে অ্যালাউ করা হবে না। হিজুর বাবা ভাই ভাবি চলে এসেছিল। এখন ডক্টর জানায় যে সে আসলে বিষাক্ত কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়েছে। মেবি কোনো একটা মেডিসিন দ্বারা এই অবস্থা হয়েছে, তবে কিছুক্ষণ লাগবে তার অবস্থা ঠিক হতে। এটা বলে ডক্টররা ওদেরকে আশ্বস্ত করে দিয়ে চলে যায়। ডাক্তাররা চলে যাওয়ার সাথে সাথে হিজুর বাবা ইয়ানকে একটা জোরে থাপ্পড় দেয়। প্রিন্সের গালে থাপ্পড়, সবার গালে হাত উঠে গিয়েছে। এটা দেখার সাথে সাথে ওখানে যত গার্ড ছিল তারা সবাই তো প্রিন্সের দিকে তেড়ে আসে, কারণ এইভাবে প্রিন্সের গায়ে হাত। ইয়ান সবাইকে শান্ত হতে বলে। হিজুর বাবা বলে, তুমি এই ব্যাপারটাকে একপাশে রাখতে পারলে না? ইয়ান বলে, এই ব্যাপারটাকে আমি একপাশে রাখবো না। এটা আসলে কোন উদ্দেশ্যে বললো জানি না। মেবি হিজুর বাবা এটা বোঝাতে চাইছে যে পাবলিকলি এরকমটা বা তার মেয়ের এরকম হয়ে গেল সেটা কি ইয়ান আগে থেকে বুঝতে পারেনি। কিন্তু ইয়ান তো শেষ দেখে ছাড়বে। এদিকে দেবী মামা তো খুবই চিন্তিত অবস্থায় ছিল। তখন একজন মেয়েড এসে জানায় বিষাক্ত ওষুধের প্রভাবে হিজুর এই অবস্থা হয়েছে, আর ডক্টর সেটাই জানিয়েছে। এখন সে অনেকটাই স্টেবল। এই কথা শুনে দেবী মামা বলে, বিষাক্ত ঔষধ? যেন তার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এসবের পিছনে তার হয়তো হাত থাকতেও পারে। যাই হোক, সেটা তো আমরা ইনভেস্টিগেশনের পরে জানবো। এদিকে প্রাইম মিনিস্টারের মাথার তারমার ছিঁড়ে যাচ্ছে। সে বলে, প্রিন্স কোথায়? তার সঙ্গে আমাকে দেখা করো। তখনই প্রিন্স চলে আসে। প্রিন্স বলে, আমি এখানে। তখন ওকে একটা রুমে নিয়ে যায়। প্রাইম মিনিস্টার বলে, মাত্র একটা দিন তুমি ওকে প্রোটেক্ট করতে পারলে না। কেবলই তোমাদের বিয়েটা হয়েছে, আর একদিনেই তাকে তুমি শয্যাশয়ী বানিয়ে দিয়েছো। সে এখন হাসপাতালে। আমি জানতাম এরকমটা হবে। কি দরকার ছিল তাকে ইউজ করার? এইসব কথা শুনে ইয়ান বলে, যেহেতু আমি তাকে প্রোটেক্ট করতে পারিনি, আর সেজন্যই আজকে আমি এখানে। আমি তোমাকে অথরিটি দিচ্ছি, এক্ষুনি তুমি যাও, পুরো প্যালেসটাকে ইনভেস্টিগেট করো। কিন্তু রাজ পরিবারকে ইনভেস্টিগেশন করা, এটা তো সত্যি কখনোই হয়নি। ইয়ানের এই কথা শুনে প্রাইম মিনিস্টার বলে, তুমি কি বলছো? ইয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে বলছি, প্রত্যেকটা মানুষকে গিয়ে ইনভেস্টিগেট করবে। কে এরকমটা করেছে? হিজুর এই অবস্থার জন্য কে দায়ী? প্রাইম মিনিস্টার তখন দেবী মামার সঙ্গে দেখা করতে আসে। দেবী মামা বলে, এটা কখনোই হতে পারে না। তুমি রাজপরিবারের সবাইকে ইনভেস্টিগেশন করার কথা চিন্তা করছো? রাজা তো এই আদেশটা দেয়নি। জিয়ংও তখন বলে, কিন্তু প্রিন্স দিয়েছে, আর আমিও সেটাই চাই, পুরোটা ইনভেস্টিগেট করতে। কে এসবের পিছনে দায়ী তা আমি জানতে চাই। দেবী মামা কোনোভাবেই ওকে আটকাতে পারে না। সোজা প্রাইম মিনিস্টার চলে যায় প্রেস ব্রিফিংয়ে। এখানে তো অজস্র রিপোর্টাররা এসে হাজির হয়েছে। আসলে রিপোর্টাররা মানে সব দেশেই সবসময় ওত পেতে থাকে যে কখন কোন টপিক হট হয়, আর সেটা নিয়ে নিউজ করতে পারলে বাঁচে। অবস্থা কিন্তু খুবই একটা হট টপিকে পরিণত হয়েছে। সবাইকেই কোশ্চেন করা হচ্ছিল। প্রাইভেট রেসিডেন্সে যে বা যারা কাজ করতো তাদের সবাইকে বারবার করে ডাকা হয়েছে উত্তর নেওয়ার জন্য। যাই হোক, এখানে একটা মেয়েকে ডাকা হয়েছে যার নাম এরুম। এই এরুম মেয়েটা কিন্তু আবার দেবী মামার হয়েই কাজ করে। এটা আপনারা আগের এপিসোডগুলোতে হয়তো দেখে থাকবেন। যাই হোক, এই মেয়েকে যখন কোশ্চেন করা হচ্ছিল তখন তাকে আমরা একটু ভীত অবস্থায় থাকতে দেখি। সে নিজের হাত নিজেই খুঁজছিল। এর মানে হলো সে গিলটি।
যাই হোক, এটা খুব ভালো করেই বোঝা গিয়েছে। এদিকে ইয়ানের কিন্তু হিজুর তখনও জ্ঞান ফেরেনি। ওখানে অপেক্ষা করছে ওর ভাই, ভাবি এবং চই হিয়ন। তো চই হিয়ন একবার ওর ভাই আর ভাবিকে বলে, তো আপনারা চলে যান, আমি এখানে দেখাশোনা করছি তো হিজুর। ওর ভাই ভাবি বলেন, না, বাবা বলেছে আমাদের এখানে থাকতে যতক্ষণ না হিজুর জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণ পরে দেখা যায় যে হিজুর হাত হালকা নড়ে উঠেছে। সাথে সাথে ওরা দৌড়ে হিজুর কাছে চলে আসে। হিজু আস্তে আস্তে যখন চোখ মেলে তাকায়, চই হিয়নকেও প্রথমে দেখে। চই হিয়ন বলে, রয়্যাল হাইনেস, আপনি ওকে চিনতে পেরেছেন? আমি চই হিয়ন, চই হিয়ন। এমন জোরে জোরে বলছিল যে হিজুর কান ফেটে যাওয়ার অবস্থা। হিজুর একটু বিরক্ত লাগে যে চারপাশে কি হচ্ছে। তারপরে মিস দোকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যে হিজুর জ্ঞান ফিরে এসেছে, কারণ সবাই তো আর হাসপাতালের ভিতরে অ্যালাউড ছিল না। এরপরে মিস দো আবার কল করে প্যালেসে জানিয়ে দেয়। তখন ভালো আন্টি সোজা ইয়ানের কাছে এই খবরটা দেওয়ার জন্য যায়, কারণ ইয়ানের ফোন তখনও পর্যন্ত মেবি অফ ছিল। ইয়ান আসলে দাঁড়িয়েছিল ওর বাবা, মা, ভাইয়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে। এখন ওর মনে হয়েছিল হিজো যদি মরে যায় তাহলে কি হবে। এজন্য বোধহয় ওর মৃত ব্যক্তিদের কথা বেশি মনে পড়ছিল ওর বাবার সঙ্গে ওর যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা, যেখানে ওর বাবা ওকে কড়া শাসনে রাখতো। ওর বাবাকেই এখনো পর্যন্ত বলছিল, তুমি যে আমাকে অভিশাপ দিয়ে গিয়েছিলে সেই অভিশাপের কারণেই বোধহয়। ঠিক তখনই এখানে ভালো আন্টি আসে আর বলে হিজোর জ্ঞান ফিরে এসেছে। এই কথা শোনার সাথে সাথে ইয়ান তো ওর দিকে তাকিয়ে পড়ে, যেন ইয়ান ওর নিজের জীবন ফিরে পেয়েছে। এমন দৌড় দেয় যে পিছন থেকে ভালো আন্টি বলতে লাগে, একটু আসতে যাও, তুমি নিজেকেই নিজে হার্ট করে ফেলবে তো। কিন্তু কে শোনে কার কথা। এক দৌড়ে প্যালেস থেকে সোজা হাসপাতালে। কিন্তু সামনে এসেই দেখে যে লিফট বন্ধ। কী করবে, এতক্ষণ তো ওয়েট করার মতো ধৈর্য ইয়ানের নেই। তাই সমস্ত সিঁড়িগুলো ভেঙে দৌড়াতে দৌড়াতে উপরে উঠতে থাকে। যেটা দেখে সত্যিই অন্যরকম ফিল হচ্ছিল। এরপরে ও যখন ওর রুমের সামনে এসে দাঁড়ায়, তখন সবাই তো অবাক হয়ে যায়, কারণ ও এতটাই তাড়াহুড়ো করে এসেছে যে ওর হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। সবার সামনে এসে ও হিজুকে জড়িয়ে ধরে। এখানে বাকি যে সবাই ছিল তারা এবার আস্তে আস্তে এখান থেকে চলে যায়। ইয়ান হিজুকে বলে, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি এখন সম্পূর্ণ ঠিক আছো তো? হিজু বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? ইয়ান বলে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলেছি, হয়তোবা আমি তোমাকে আর কখনো দেখতেই পাবো না, বলেও তো কান্নাকাটি শুরু করে দেয়। হিজু একদম অবাক হয়ে যায় যে এই ছেলে কি সত্যি সত্যি ওকে ভালোবেসে এরকমটা ভয় পেয়েছে। কারণ কাউকে ভালো না বাসলে, মানে অতিরিক্ত ভালো না বাসলে এরকম ভয় পাওয়া যায় না। ইয়ান এখনও কাঁদতে লাগে হিজুকে জড়িয়ে ধরে। হিজু তখন বলে, আমি ঠিক আছি, ওদিকে কি হয়েছে, সব কিছু ঠিক আছে তো? কিন্তু তখনই ভিতরে প্রবেশ করে প্রাইম মিনিস্টার এসে জানায়, এবার প্রিন্সকে যেতে হবে, কারণ এবার প্রিন্সকে কোশ্চেন করা হবে। হিজু বলে, কোশ্চেন করা হবে মানে? হ্যাঁ, বাকি সবাইকেই কোশ্চেন করা হয়ে গিয়েছে, এবার প্রিন্সের পালা। হিজু কোনো কিছুই বুঝতে পারছে না। ইয়ান তখন বলে, তুমি এখানে থাকো। আর চই হিয়নকে বলে, তুমি সব সময় হিজুকে খেয়াল রাখবে, ওর পাশ থেকে এক মুহূর্তের জন্যও নড়বে না। আমি যাচ্ছি, খুব দ্রুতই ফিরে আসবো। চৈহিয়ন বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখান থেকে নড়ব না। এটা বলে চৈহিয়ন ওখানে দাঁড়িয়ে থেকে। এদিকে জিয়ংও বলে, ইয়ান আসলে রাজপরিবারকে কোশ্চেন করার জন্য, ইনভেস্টিগেট করার জন্য আমাকে আদেশ দিয়েছিল, আর আমি সেটাই করেছি। তুমি একটা ড্রাগে আক্রান্ত হয়েছিলে। হিজু অনেকক্ষণ ধরে চিন্তা করে যে আসলে এত কিছু হয়ে গিয়েছে, তাও ওদের বিয়ের দিন তো, এজন্য এত বেশি ঝামেলা হয়ে গিয়েছে। বাইরের ওয়ার্ল্ড জানতে পারলে তো রক্ষে নেই। ও অনেক কিছুই ভাবছিল যে আসলে কোনো ইনভেস্টিগেট করে লাভ হচ্ছে কিনা। এদিকে ইয়ানকে ইনভেস্টিগেট করা হচ্ছিল। এখানে যারা ইনভেস্টিগেট করছিল তারা ইয়ানের সামনে একটা রিপোর্ট দেখায় আর বলে, হিজুর যে রিপোর্টটা এসেছে এটা সেই রিপোর্ট। এই ঔষধগুলো কি আপনার সাথে পরিচিত? আপনি কি এগুলোকে চেনেন? কারণ এগুলোই পাওয়া গিয়েছে হিজুর শরীরে। ইয়ান বলে, হ্যাঁ, ওষুধগুলোর সঙ্গে আমি পরিচিত। এদিকে হিজুর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। হিজু বলে, আমি জানি আমি একটা মিস্টেক করে ফেলেছি। বিয়ের যখন রীতিনীতিগুলো চলছিল তখন আমি স্লিপ করে পড়ে যাই, সাথে সাথে একটা টেবিলের সঙ্গে আমার ধাক্কা লাগে। ওই টেবিলে আমাদের দুজনের বিয়ের যে পানপত্র রাখা ছিল সেটাই এলোমেলো হয়ে যায়, কারণ ওটা ধাক্কা লেগে সরে গিয়েছিল। আর সেজন্য যে পানপত্রে আমার পান করার কথা ছিল সেটা পাল্টে গিয়েছিল ইয়ানের সাথে। তো ইয়ানকে কেউ একটা টার্গেট করেছে, মানে ইয়ানকে কেউ একটা বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু যেহেতু আমি ওখানে ভুলবশতভাবে আঘাত করে ফেলেছিলাম বলে পানপত্রটা চেঞ্জ হয়ে যায়, আর ওই পানপত্র থেকে আমি পান করেছিলাম, তাই আমি অসুস্থ হয়ে পড়েছি। এখন আমাকে এক্ষুনি যেতে হবে। ইয়ান কোথায়? কিন্তু হিজুকে জিয়ংও আটকায় আর বলে, তুমি অসুস্থ। হিজু বলে, আপ্পা তুমি বুঝতে পারছো না, ইয়ান এখন বিপদে আছে, ওকে রক্ষা করতে হবে, আমি ওর কাছে যাব। জিয়ংও বলে, আমি দেখছি ব্যাপারটা।
তুমি এখানেই থাকো। এদিকে আমাদের আবার ইয়ানকে দেখানো হয়। ইয়ান বলে ঔষধগুলোর সঙ্গে আমি পরিচিত। আসলে এই ঔষধটা আমি নিজে খাই। এর একটু অল্প অল্প ডোজ প্রতি রাতেই আমাকে নিতে হয়। মানে এটা ওরই ঔষধ, কিন্তু এটার আবার একটা সাইড ইফেক্ট আছে। এই ঔষধের ওভারডোজ নিলে সে মারাও যেতে পারে। এখন ইয়ান যেহেতু এই ওষুধটা রোজ অল্প অল্প নেয়, এটার ওভারডোজ ও যদি পেত তাহলে ও মারা যেত। আর ওই ওষুধটা যেহেতু হিজো কখনোই খায়নি, তাই অল্প খাওয়াতে ওর কিছু হয়নি। কিন্তু ওটা যদি ইয়ান খেত, ইয়ান মারা যেত। ইয়ান বলে টার্গেট আসলে আমার স্ত্রী নয়, বরং আমিই ছিলাম। এদিকে হিজু তো অনেক বেশি চিন্তা করছে, কিন্তু এখান থেকে বেরো হতে পারছে না। চৈ হিয়ান বলে, প্রিন্স আমাকে বলে গিয়েছে সর্বক্ষণিক আপনাকে তদারকিতে রাখতে। আপনি এখন বাইরে যেতে পারবেন না। হিজু বলে, কিন্তু ও তো বিপদে আছে। তখন এখানে প্রাইম মিনিস্টার আসে আর বলে, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না। এটা বলে ইয়ানের সঙ্গে প্রাইম মিনিস্টার দেখা করতে আসে। ইয়ান বলে, আমার সমস্ত কোশ্চেন শেষ। তখন প্রাইম মিনিস্টার বলে, এবার আপনি এবং হিজু দুজনেই মিলে প্যালেসে চলে যান। এদিকের ব্যাপারটা আমি দেখছি। প্যালেসে গিয়েও ওখানকার সমস্ত ক্ষমতা আপনার কাছে নিয়ে নেবেন, আর বাহিরের ক্ষমতাটা আমি দেখছি। এরপরে ইয়ান সোজা নিজের প্যালেসে চলে আসে, কারণ প্যালেসে এখনও থাকাটা খুবই দরকার ছিল। এদিকে ওদেরকে নিয়ে তো বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে নিউজ করছে। হিজু বসে বসে সেগুলো দেখছিল। এখনও হিজুকে ডিসচার্জ করা হয়নি, অলরেডি সকাল হয়ে গিয়েছে। তখনই ওর কাছে একটা কল আসে। ইয়ান জানায় যে আজকে ওকে প্যালেসে নিয়ে যাওয়া হবে। হিজু বলে, কিন্তু প্যালেসে কি আমরা নিরাপদ? এই কথা শুনে ইয়ান বলে, প্যালেসেই আমরা দুজনেই সবথেকে বেশি নিরাপদ। তাই আজকে তোমাকে রিসিভ করার জন্য কেউ একজন যাবে, আর তুমি প্যালেসে চলে এসো। কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে হিজুর ভাবিকে দেখতে পাই। হিজুর ভাবি মূলত হিজুকে আজকে রিসিভ করে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এখানে আসার পরে হিজু বলে, তুমি এখানে কেন? হিজুর ভাবি বলে, কারণ আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, রয়্যাল প্যালেসে পৌঁছে দেবার জন্য। হিজু বলে, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু আসলে আমাকে নিয়ে যেসব নিউজ হচ্ছে, আমি অনেক বেশি অসুস্থ দেখাচ্ছে, কিন্তু আমার চেহারা দেখে তো তেমন মনে হচ্ছে না। ভাবির কাছ থেকে তার একটা মেকআপ কিট নিয়ে বলে, না, আমাকে দেখতে বেশি সুন্দরই লাগছে। আমাকে একটু অসুস্থ হওয়ার জন্য মেকআপ করতে হবে। তাই নিজের ঠোঁটে এরকম একটা মেকআপ করছিল যাতে ওকে দেখতে খুবই অসুস্থ দেখা যায়। এটা দেখে ওর ভাবি বলে, এটা আবার কোন মেকআপ রে বাবা? দাঁড়াও দাঁড়াও, তুমি অসুস্থ হতে চাও? আমার কাছে দাও, আমি তোমাকে সুন্দর করে মেকআপটা করিয়ে দিচ্ছি। এটা বলে হিজুর ভাবি বলে, আচ্ছা তুমি তোমার মুখটা একটু এরকম করতে পারবে না, যাতে তোমাকে দেখলে ভীষণ অসহায় মনে হয়। মনে হবে যে দেবী মামা না জানি তোমার উপর কত অত্যাচার করেছে। একদিন হতে পারলো না প্যালেসে গিয়েছো, তার ভিতরেই তোমার অবস্থা কি খারাপ হয়ে গিয়েছে। হিজু তখন একটু মুখ ভেঙচি কাটে। এরপরে যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই কিন্তু ওর ভাবি ঠিক যে পোস্টটা দেখিয়ে দিয়েছিল ওর সেটাই প্লে করতে থাকে। সবার সামনে এরকম একটা ভিকটিম কার্ড প্লে করতে থাকে, যেন মনে হচ্ছিল একদিনের বিয়েতে ওর এত ধকল গিয়েছে যে ওর আর উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই, এত অসুস্থ হয়েছে ও। আর এটা তো আবার হট টপিকে পরিণত হয়। সবাই এটা নিয়ে অনেক অনেক আর্টিকেল লিখতে থাকে, বলতে লাগে দেবী মামা এত খারাপ, রয়্যাল প্যালেস এত খারাপ, ওখানে মানুষ কিভাবে বাঁচতে পারে। এসব দেখে আবার দেবী মামা বলে, বেশ ভালো চাল ছিল। তখন একজন সার্ভেন্ট কিছু ফাইল নিয়ে আসে আর বলে, এই ফাইলগুলো আপনার ফাইল, সাথে হিজুরও কিছু ব্যাপার স্যাপার আছে, তো এগুলো কি আপনিই দেখবেন? এই কথা শুনে দেবী মামা বলে, হিজুর ফাইলগুলো আমিই দেখব। সার্ভেন্ট তখন বলে, এতগুলো ফাইল আপনি দেখবেন? দেবী মামা বলে, তুমি চিন্তা করো না, এগুলো আমিই দেখব। এরপরে দেখতে পাই রয়্যাল প্যালেসে চলে এসেছিল হিজু। তাকে রিসিভ করার জন্য যায় দেবী মামা। দেবী মামাকে দেখার পরপরই তো আবারও যেন শরীর খারাপ হতে শুরু করেছিল হিজুর। এই মহিলাটাকে ও একদমই সহ্য করতে পারে না। মনে 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 হয় একটু বিরক্তই হয়। দেখে মনে হচ্ছিল যে দেবী মামা এখানে একটা দরজাল শাশুড়ির অভিনয় করছে। দেবী মামা হিজুকে বলে, তোমাকে এই প্যালেসে স্বাগতম। কিন্তু হিজু একটু নাটক করছিল। তখন জহিয়ান বলে, আরে আরে ইয়োর হাইনেস, আপনার কি মাথা ঘুরছে? মনে হচ্ছে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন। চলুন চলুন, আপনাকে ভিতরে নিয়ে যাই। দেবী মামা বুঝতে পারে যে এসব হলো নাটক। তাই দেবী মামা বলে, ঠিক আছে, আমি তোমাকে এখানে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবো না, তুমি ভিতরে যেতে পারো। হিজু তখন বলে, আমাকে মাফ করবেন। এটা বলে ও ভিতরে প্রবেশ করে। হিজুর দিকে তাকিয়ে থাকে দেবী মামা। এদিকে আবার ইয়ানকে দেখি। ইয়ানের সঙ্গে একজন লোক এসে কথা বলছিল। সে বলছিল হিজুর যেসব কাগজপাতি ছিল সেগুলো দেবী মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়ান বলে, আচ্ছা। একটু চিন্তা করে তারপরে বলে, কিন্তু আমি নাকচ করে দিলাম। হিজুর কাগজপাতি তার দেখার কোনো দরকার নেই, তাই ওগুলোকে ফেরত নিয়ে এসো। ও আসলে অনেক কিছু ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। আসলে রাজার পরে প্রিন্স যেটা বলবে সেটাই হবে। এখন প্রিন্স যেহেতু আদেশ দিয়ে দিয়েছে, সেটা মানতেই হবে। হিজু সোজা রাজার সঙ্গে দেখা করতে আসে। কোরিয়ান ভাষায় রাজাকে জিওনা বলা হয়। ও এসে বলে, জানা। জনা তখন বলে, তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছিলে, আমি শুনেছিলাম। তোমার অসুস্থতার খবর শুনে আমাদের এখানে পুলিশও এসেছিল, কিন্তু কেন?
হিজু তখন বলে, ও জানা, আসলে আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই পুলিশ একটু কৌতূহল হয়ে এসেছিল আমার কি হয়েছে ওটা শুনতে। সবাইকে প্রশ্ন করেছে এ কারণে, কারণ সবার কাছে শুনছিল যে আসলে আমার কি হয়েছে, তাই না চৈহিয়ন? চৈহিয়ন বলে, হ্যাঁ হ্যাঁ জানা, আসলে আমাকেও প্রশ্ন করা হয়েছে। হিজু বলে, হ্যাঁ ওই তো চৈহিয়নকেও প্রশ্ন করা হয়েছে, আমার ভাবিকেও প্রশ্ন করা হয়েছে। চৈহান বলে, এমনকি রাস্তার বিড়ালদেরও প্রশ্ন করা হয়েছে। এই কথা শুনে রাজা একটু হেসে বলে, দূর, তুমি কত বোকা, বিড়াল আবার কথা বলতে পারে নাকি? এটা বলে যাই হোক রাজার মুখে হাসি ফোটানো গেল। যেভাবেই হোক রাজাকে খুশি রাখতে হবে। তখন এখানে ইয়ান চলে আসে। ইয়ান এসে দেখে এরা বেশ হাসি খুশি অবস্থাতেই আছে। ইয়ানকে দেখা মাত্র একই সঙ্গে রাজা এবং হিজু দুজনেই ছুটে ওর কাছে চলে আসে, যেন দুজনই ওর ভালোবাসার মানুষ। যাই হোক এরপরে এখানে সিট কাট হয় আর আমরা আবার বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে মিস দোকে দেখি আজকে থেকে তার চাকরি এখানেই। সে নিজের গলায় আগের যে লকেটটা ছিল সেই লকেটটা খুলে ফেলেছে আর নতুন একটা গোল্ডের লকেট পরেছে, যেটা হলো রাজ পরিবারের দেওয়া। আজকে থেকে সে সহকারী দো, আগের মতো মিস দো আর নেই। আসার পরপরই ওর দেখা হয়ে যায় চৈহিয়নের সঙ্গে। চৈহিয়ন ওকে দেখে তো সেই খুশি, সেই এনার্জেটিক, বলে, মিস দো, না না, এখন থেকে তুমি তো সহকারী। আসলে চৈহিয়ন যে পদে কাজ করে মিস দো আজকে থেকে সেই পদেই কাজ করবে। মিস দো চৈহিয়নকে প্রথমে ধন্যবাদ জানায়, তারপরে ধন্যবাদ জানায় হিজুর ভাবিকে আর বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ হিজুকে ডিসচার্জ করে নিয়ে আসার জন্য। হিজুর ভাবি বলে, এটা তো আমার দায়িত্ব, যাই হয়ে যাক না কেন আমরা তো দিন শেষে একটা পরিবার, তাই নয় কি? আসলে সবাই একটু হাই স্ট্যাটাসে উঠতে চায়। হিজু এখন রাজ পরিবারে বিয়ে করেছে বলে কথা। এদিকে ইয়ান তো সবাইকে বলছিল আজকে থেকে হিজুর পাশে কারা কারা থাকবে আর কারা কারা থাকবে না। পুরাতন সমস্ত মেড সার্ভেন্টে সরিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছিল। ভালো ভালো মেড সার্ভেন্ট তার পাশে আবারও যেন নিযুক্ত করে দেওয়া হয়, এসব বলা হচ্ছিল। ভালো আন্টি বলে, অবশ্যই অবশ্যই তাই করা হবে। তখন হিজু ইয়ানকে ডেকে বলে, প্রিন্স। এবার তখন ইয়ান ওর দিকে তাকায় আর বলে, কি হয়েছে, কোনো অসুবিধা, তোমার কি আবার শরীর খারাপ করছে? হিজু তখন প্রিন্সকে বলে, না তেমন কিছু না, কিন্তু এত লোক, আমি চাই তারা সবাই চলে যাক। আমি কি একটু তোমার সাথে একা একা সময় কাটাতে পারবো না? এই কথা শুনে তো ইয়ানের মনে এরকম বড় বড় লাড্ডু ফুটতে থাকে। ইয়ান তখন কেমন একটা যেন স্বপ্নের ঘুরে চলে গিয়েছিল। হিজুর দিকে তাকিয়ে এসে বলে, চলে যাও সবাই, সবাই চলে যাও। তখন সবাই এখান থেকে চলে যায়। বাইরে এসে ভালো আন্টি বলে, তাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তো এটা আমাদের আগেই মাথায় রাখা উচিত ছিল। নাচতে নাচতে বলে তাদের নতুন বিয়ে হয়েছে, এটা বলে চলে যায়। এদিকে হিজু শুয়ে পড়ে। ইয়ান বলে, ও আচ্ছা, এর জন্য তুমি একটু একা টাইম চাচ্ছিলে যে সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে শুয়ে পড়বে। হিজু বলে, উফ, সারাটা দিন এত ধকল গিয়েছে যেন মনে হচ্ছে আমি মরেই যাব, সমস্ত দেহ অবশ হয়ে আসছে। ইয়ান বলে, ঠিক আছে এখন তাহলে রেস্ট নাও। হিজু বলে, প্রিন্স, আমার না খুব ভয় লাগছে যে আমাকে কেউ কেন টার্গেট করলো। যদিও আমাকে কেউ টার্গেট করেনি, আর তুমি যে আমার জন্য এত এত প্রোটেকশনের ব্যবস্থা করছো, আমার কি মনে হয় যেন প্রোটেকশন আমার দরকার নয়, বরং প্রোটেকশনটা জরুরি তোমার, কারণ তোমাকেই টার্গেট করা হয়েছে। এই কথা শুনে ইয়ান হাসে। হিজু বলে, কি হলো, আমি হাসির কি বললাম, এই কথা শুনে তুমি কেন হাসছো? ইয়ান বলে, তাও তো ভালো যে আমাকে টার্গেট করেছে, তোমাকে নয়। থ্যাঙ্কস গড যে তোমাকে কেউ টার্গেট করেনি। এই কথা শুনে ইয়ানের দিকে হিজু অনেকক্ষণ তাকিয়ে থাকে আর পরে পালিশ দিয়ে ওর মাথায় একটা আঘাত করে বলে, কি? হিজুকে ইয়ান বলে, কি হয়েছে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হিজু বলে, তোমার সাহস কি করে হলো যে তোমাকে টার্গেট করা হয়েছে, মানে তুমি কি চাও বিয়ের সাথে সাথে আমি এবার বিধবা হয়ে যাই? হিজু যখন বুঝতে পারে যে ও মনের কথা বলেই ফেলছে তখন বলে, তুমি মরে গেলে আমি ডিভোর্স দেবো কাকে, অথচ তোমাকে 3 বছর তো বেঁচে থাকতে হবে। এই কথা শুনে ইয়ান বুঝতে পারে হিজু আসলে ওকে নিয়ে কতটা কনসার্ন। ইয়ান তখন বলে, বাহ, তোমার তো দেখছি অন্যকে নিয়ে কনসার্ন দেখানোর জন্য অনেক দারুণ একটা ড্রামাটিক ওয়ে জানা আছে। আমি তো জানতাম না এভাবেও কেউ কারোর প্রতি কনসার্ন দেখাতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমার কেউ কোনো ক্ষতি করবে না, যেহেতু আমাকে টার্গেট করা হয়েছে। আমি তো জানি, আমি তো প্যালেসেই বড় হয়েছি, তাই তুমি এখন শুয়ে পড়ো আর নিজে একটু রেস্ট, কারণ কালকে থেকে তোমাকে আবার অনেক ফাংশনে অ্যাটেন্ড করতে হবে। আমাদের সদ্যই বিয়ে হয়েছে বলে কথা, কত কত ফাংশন আমাদের জন্য ওয়েট করছে বলো তো। এই কথা বলে ইয়ান একটু হাসতে লাগে। আসলে ওর মনে মনে তো লাড্ডু ফুটছিল, কারণ হিজুকে বউ বানাতে পেরেছে। এদিকে সারা রাত ধরে দো এবং চৈহিয়ন রাজ্যের সমস্ত কাজগুলো করতে শুরু করে। এদের জুটিটা বেশ ভালোই হয়েছে, ভাগ্য দুজনকে একদম এক জায়গায় নিয়ে এসে ফেলেছে। যে হিজু বলছিল, আচ্ছা আমার যে কাগজপাতি সে সবগুলো কি দেবী মামা করছে নাকি, সে সব কিছু কি তার কাছে? ইয়ান বলে, ও নিয়ে চিন্তা করো না, কারণ আমি নাকচ করে দিয়েছি। এদিকে যখন দেবী মামা জানতে পারে
যে হিজুর বিষয়ক সমস্ত কাগজপাতি সেই দেখতে চেয়েছিল, কিন্তু সেটা ইয়ান নাকচ করে দিয়েছে। তাই সে বলে, ইয়ান আমার সঙ্গে ভালোই চাল চাচ্ছে, সে আমার সঙ্গে আসলেই গেম খেলার চেষ্টা করছে, যদিও এই কথাগুলো তার মনের কথা ছিল। এরপরে তার সঙ্গে লর্ড দেখা করতে আসে। লর্ডের সঙ্গে যা একটু কথা বলে এই মেয়েটা শান্তি পায়, কারণ তার সত্যি কথা বলতে আর কেউ নেই। এখানেও কিন্তু হিজুর আজকের বিষয়টা নিয়ে ওদের ভিতরে কথা হয়। যাই হোক, এরপরে আবার আমাদের প্রাইম মিনিস্টারকে দেখানো হয়। প্রাইম মিনিস্টারের কাছে ইনভেস্টিগেশনের সমস্ত নথিপত্র চলে এসেছে। যে ড্রাগ হিজুকে দেওয়া হয়েছিল সেটাও পাওয়া গিয়েছে। তখন মনে পড়ে যে হিজু বলছিল আমাকে মারার জন্য ড্রাগটা দেওয়া হয়নি, ইয়ানকে মারার জন্য দেওয়া হয়েছিল। সেই দৃশ্যের কথা মনে পড়েই বুঝতে পারে জিয়ং যে আসলে হিজু যা সন্দেহ করেছিল তাই ঠিক, কেউ একটা মারতে চেয়েছিল ইয়ানকে। তখনই সেই এরুম নামের সার্ভেন্ট মেয়েটাকে নিয়ে আসা হয়, যে মেয়েটাই মূলত তার হাত খোঁচাচ্ছিল সেদিন ইনভেস্টিগেশনের সময়। ওদিকে জিয়ংও তাকিয়ে থাকা সিন কাট হয়, আর কোনো কিছু দেখানো হয় না। এরপরে রাতের দৃশ্য দেখি, যেখানে হিজুকে মিস দো কল করেছিল। মিস দো ওকে বলছিল ও ঠিক আছে কিনা। ও মিস দোয়ের সঙ্গে কথা বলার সময় ইয়ান এখানে এসে হাজির হয় দরজা খুলে, সাথে নিজের শার্টের বোতাম খুলেও। যাই হোক, ওকে দেখতে তো সেই 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 হ্যান্ডসাম লাগছিল। তো হিজুর চোখ পুরো ওর দিকে তো স্তব্ধ। ও মিস দোকে বলে তোমার সঙ্গে কাল কথা বলবো, এটা বলে ফোন রাখে। ইয়ান এসে ওকে বলে আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তুমি রেডি তো? এই কথা বলে ইয়ান একটা ডেভিল হাসি দেয়। হিজুর তখন হার্টবিট ফাস্ট হয়ে যায়, ফাস্ট হয়ে এরকম অবস্থা যেন ব্লাস্ট হওয়ার অবস্থা। এদিকে মিস দোকে দেখি সে একটা বিশেষ কক্ষে যাওয়ার জন্য চৈ হিয়নকে ডেকে নিয়ে এসেছিল, কারণ এই প্যালেসের কোনো কিছুই ও চেনে না। চৈ হিয়ন বলে এই প্যালেসের সমস্ত কিছু আমি চিনি, সেখানে পৌঁছাতে তোমার মাত্র 10 মিনিট লাগবে। এই কথা শুনে দো বলে মনে হচ্ছে যে তুমি এখানকার সমস্ত কিছুই চেনো, তুমি এখানে কতদিন কাজ করো, তোমাকে দেখে তো স্টিল ইয়ংই মনে হচ্ছে, তুমি ছোটবেলা থেকে কাজ করো। চৈ হিয়ন বলে আমি মনে হয় আমার বয়স 5 কি 6 বছর তখন থেকে। ও তুমি জানো না, আমি তো আসলে একটা অনাথ, আমার বাবা মা আমাকে প্রিন্সের যে অফিসিয়াল রেসিডেন্সটা আছে ওখানে রেখে গিয়েছিল। দেখো আমার বাবা মা কী ভালো কাজ করেছে, আমি কত লাকি যে আমি প্রিন্সের রেসিডেন্সে বড় হয়েছি, রাজ পরিবারের সাথে সাথে বেড়ে উঠেছি। এই কথা শুনে দো বলে ও সরি, এই কথা তোমাকে বলতে হতো না। একই সাথে হিয়নের জন্য দোয়ের হৃদয়ে একটা ঘন্টা বেজে ওঠে, হার্টবিট ফাস্ট হয়ে যায়। আর ও যখন হিয়নের দিকে তাকায় ওর তো মনে হচ্ছে যা বেজে গিয়েছে, সব শেষ, কী যে হলো। দো ওর সঙ্গে হেঁটে চলে যায়। এদিকে ইয়ান আর হিজুকে দেখি রাত্রেবেলা দুজনেই শুয়েছিল। হিজু ইয়ানকে বলে তুমি কি সোফায় গিয়ে শুতে পারতে না, এখানেই শুতে হলো। ইয়ান বলে কেন, এখানেই তো পারফেক্ট। হিজু বলে সোফাও তো পারফেক্ট ছিল। ইয়ান বলে সোফা পারফেক্ট, তাহলে তুমি গিয়ে শো, কারণ সেটা তো পারফেক্টই। হিজু বলে কি, আমি এখানে পেশেন্ট আর আমি গিয়ে সোফায় শুবো, এই কথা তুমি কীভাবে বলতে পারো? ইয়ান বলে তাহলে শুয়ে পড়ো। হিজু বলে ঠিক আছে, আমাদের ভিতরে পার্টিশন থাকুক বলেও একটা বালিশ দিয়ে দেয়। ইয়ান সাথে সাথে উঠেই বালিশটার পায়ের কাছে রেখে দেয়। সাথে সাথে হিজু উঠে আবার বালিশটাকে নিতে গেলে তখন ইয়ান হিজুকে নিজের বুকের ভিতরে জড়িয়ে নেয় আর বলে এভাবেই শুয়ে থাকো, আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তাই লোকজনকে জানাজানি করার কোনো দরকার নেই, বরং আমরা এখানে একটা লাভিডাবি কাপল হয়েই থাকি। হিজুর তখন একটু কেমন হচ্ছিল, হিজুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। হিজু বলে আমি কি হাতের এটা খুলে রাখতে পারি না? ইয়ান বলে না, কারণ এটার বিপিং আমার অনেক ভালো লাগছে, মানে বারবার যে হিজুর হৃদয়ের হার্টবিটটা ওঠানামা করছে এটা নাকি ইয়ানের শুনতে খুব ভালো লাগছে। ইয়ান বলে এটাই প্রমাণ করছে যে তুমি এখনো বেঁচে আছো। এই কথা শুনে হিজু বলে আচ্ছা। এরপরে হিজু ইয়ানের ঠোঁটের দিকে তাকিয়ে ইয়ানের ঠোঁটে একটা কিস করে। ইয়ান বেচারা পুরো অবাক, এরকম কোনো কিছু ও আসলে আশাই করেনি। কিন্তু হিজু খুবই লজ্জা পেয়ে বলে এটা প্রমাণ করে যে আমি এখন তোমার কাছে আছি। ইয়ান তখন দেখে যে হিজু প্রচণ্ড লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে যে নিজের মুখটাও লুকিয়ে রেখেছে। ইয়ান তখন ওর কপালে একটা কিস করে আর বলে ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। হিজু আর ইয়ান একদম পারফেক্ট কাপল, দুজনেই দুজনের প্রেমে পড়ে গিয়েছে। এভাবেই ওদের ওই দিনটা কেটে যায়। পরের দিনের দৃশ্য দেখতে পাই, হিজুর চেক আপ করা হয় প্রথমে, ওর সমস্ত কিছু ঠিক আছে। আর ওকে হেল্প করার জন্য চৈ হিয়ন আসে। চৈ হিয়ন বলে আজকে থেকে আমি আপনার সহকারী। এই কথা শুনে হিজু বলে কি, মিস দো কোথায়, আমার দো কোথায়, দো দো বলে জোরে জোরে ডাকতে থাকে। চৈ হিয়ন বলে দো আছে, সে ভালোভাবেই আছে, আজকে থেকে আমি আপনাকে হেল্প করব, কারণ আমি এখানকার সমস্ত কিছু অনেক ভালোভাবে জানি, তাই ভালোভাবে আপনাকে হেল্প করতে পারবো। এদিকে দো এসেছে ইয়ানকে হেল্প করার জন্য, আর এটা মনে হয় ওরা নিজেরাই পাল্টাপাল্টি করে নিয়েছে। যাই এরপরে হিজুকে বসে বসে চৈ হিয়ন অনেক কিছু বোঝাতে লাগে। আজকে ওদের একটা স্কুলে যেতে হবে, যে স্কুলে ওরা পড়েছিল এক সময়। তো প্রথমে চৈ হিয়ন বলে পাবলিক প্লেসে আপনি যখন যাবেন তখন কিন্তু ইয়ানকে অবশ্যই সামনে রাখবেন আর আপনি পিছনে হাঁটবেন, কারণ এটাই আপনাদের র্যাঙ্কিং।
এটাতে হিজো একটু কেমন করে তাকায়, সাথে সাথে চৈহান বলে না না না, ওই যে ওইভাবে আমার দিকে তাকাবেন না, ভয় লাগে, এরকম তো কখনোই করবেন না পাবলিক প্লেসে। আরও কথা, খুবই মডারেট ওয়েতে সবার সাথে কথা বলবেন, তাছাড়া এভাবে হাত দিয়ে যে হার্ট শেপ, এরকম ভি শেপ, এসব দেখানো যাবে না, কারণ আপনি রয়্যাল ফ্যামিলির, এই যে মুখে এরকম লাভও দেখানো যাবে না। এই কথা শুনে হিজো বলে তাহলে আমি কি করব? চৈহান বলে এরকম এরকম করবেন এরকম। হিজু বলে বাদ দাও, ঠিক আছে আমি বরং এই নেকলেসটা পরি, এটা দেখতে কেমন লাগছে, আমাকে দারুণ মানিয়েছে তাই না? ঠিক তখনই এখানে ইয়ান চলে আসে। ইয়ানকে দেখেই হিজু বলে এটা কি পরেছো, এটা তোমাকে একদমই বিষণ্ণ লাগছে, একটুও ভালো লাগছে না। এই কথা শুনে ইয়ান বলে কি, এটা দেখে আমাকে ভালো লাগছে না? হিজু বলে হ্যাঁ, কারণ আজকে বিয়ের পরে আমাদের প্রথম ফাংশন, তাই আমাদেরকে সেম কালারের ড্রেস পরে যেতে হবে, ম্যাচিং ম্যাচিং। আচ্ছা চৈয়ন, আমাকে কেমন লাগছে? চৈয়ন বলে নাইস, সো শাইনি, ওয়াও, চলুন বাইরে গিয়ে ছবি তুলি। এটা বলে ওরা এদের ধাক্কা দিয়ে বাইরে চলে যায়। এবার ইয়ান দোকে বলে আমাকে কি দেখতে সত্যি বিষণ্ণ লাগছে এই ড্রেসে। এই কথা শুনে দো বলে জীবনেও না, আপনি সুপার হ্যান্ডসাম। উফ, বুঝি না কিছু কিভাবে বলতে পারলো পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম ছেলে হলো এই প্রিন্স, তাকে নাকি বিষণ্ণ লাগছে, আমার মাথায় আসে না। যাই হোক, এরপরে আমাদের আবার প্রাইম মিনিস্টারকে দেখানো হয়। তার সঙ্গে একটা লোক কথা বলতে আসে আর বলে আপনাকে বিশেষ একটা জিনিস দেখানোর আছে। তো ট্যাবে কিছু একটা দেখানোর সাথে সাথেই মাথা খারাপ হয়ে যায় জিয়ংয়ের। জিয়ং বলে এটা কিভাবে হলো? ওকে দেখতে খুবই টেন্স লাগছিল, যদিও ওকেও কিন্তু এই মুহূর্তে সেই ফাংশনে যাওয়ারই কথা ছিল। কিছুক্ষণ পরে ইয়ান এবং হিজু দুজনেই ওদের স্কুলে সেই ফাংশনে চলে আসে। কিছুক্ষণ হাই হ্যালো করার পরে ইয়ান হিজুকে বলে এবার তুমি আমার হাতটা ধরো আর এখান থেকে চলো। হিজু বলে পারলে তুমি চলে যাও, আমাকে দেখছো না কতজন দেখছে? আর ও ঠিক সেইগুলোই করে যেগুলোকে করতে নিষেধ করা হয়েছিল। এরপরে ইয়ান নিজে হাতটা বাড়িয়ে দেয়, হিজু ওর হাত ধরে উপরে উঠে আসে। এখানে ভিতরে আসার পরে চৈহিয়ন বলে আপনাকে বলেছিলাম ওগুলো না করতে। ততবারই চৈহিয়নকে বারবার হিজুই সেই লাভ শেপই দেখাতে লাগে যাতে ও বিরক্ত ফিল করে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখা যায় যে এখানে মিস দো এসে জানায় প্রাইম মিনিস্টার কল দিয়েছিল। এই কথা শোনার সাথে সাথেই হিজু বলে অপ্পা ফোন দিয়েছিল। ইয়ান বলে কি অপ্পা? এই বলে একটু থেমে যায়, তারপরে বলে তুমি এখন থেকে তাকে এভাবে আর সম্বোধন করবে না, অন্য কিছু বলে তাকে ডাকতে পারো না। হিজু বলে এ বাবা, অপ্পাকে অপ্পা বলবো না তো কি বলে ডাকবো? কিন্তু ও তো আর জানে না যে এই মিষ্টি ডাকে আসলে ইয়ানের অনেক ফাটে। ইয়ান অনেক জেলাস হয়ে যায়। মিস দো বলে প্রাইম মিনিস্টার জানিয়েছে যে তার আসতে একটু লেট হবে, তাই আপনারা অনুষ্ঠান শুরু করে দিন। তো হিজু এবার স্টেজে ওঠে। আজকে প্রথমে হিজুরই এখানে কথা বলার কথা ছিল। এখানে অনেক অনেক লোক ছিল, এখানকার স্টুডেন্টরা ছিল। যাই হোক, ও সুন্দর করে একটা বক্তব্য দেওয়া শুরু করে। 80 বছরের ঐতিহ্য আছে স্কুলের। কিছুক্ষণ পরে প্রাইম মিনিস্টারও স্কুলে পৌঁছে গিয়েছিল, কিন্তু ততক্ষণেই তো দামামা বেজে গিয়েছে। ইয়ান দেখতে পায় তাদের যে কন্ট্রাকচুয়াল ম্যারেজ, মানে তারা যে চুক্তিতে এই বিয়েটা করেছে 3 বছর পরে ডিভোর্স হয়ে যাবে, সেটা লিক হয়ে গিয়েছে। কেউ একটা ইন্টারনেটে সেটা ফাঁস করে দিয়েছে। এখন হিজুর কথাবার্তা কেউ তো শোনে না, বরং এখানে রিপোর্টাররা আসে। হিজু নর্মাল থাকার চেষ্টা করে, হিজু বুঝতে পারছে না কি হয়েছে। হিজু প্যানিক খাচ্ছিল। ঠিক তখনই ইয়ান স্টেজের উপরে আসে, হিজুর হাত ধরে বলে তুমি কেবল আমার দিকে তাকিয়ে থাকো। হিজুকে আড়াল করে ধরে দাঁড়িয়েছিল ইয়ান। হিজু তখন ওর দিকেই তাকিয়ে থাকে। ইয়ান কোনো কিছুই আর বলে না, সবার সামনে দিয়ে হিজুর হাতটা ধরে এখান থেকে হিজুকে নিয়ে চলে আসতে লাগে। আর এর সাথে সাথেই এই পাঠের গল্প শেষ হয়। তো কেমন ছিল পারফেক্ট ক্রাউনের 7 এবং 8 নম্বর এপিসোডের গল্প তা অবশ্যই জানাবেন। আপনারা অলরেডি অনেক চ্যানেলে দেখে ফেলেছেন, আমি জানি না আমার ভিডিও কতখানি ভালো লেগেছে, যদিও আমি কিন্তু খুবই ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আপনারা যদি চান তাহলে আমি কন্টিনিউ করব এবং আগের এপিসোডগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব, যদি চান তো। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের সপ্তাহে, কারণ এই ড্রামা শুক্রবার এবং শনিবার রিলিজ হয়। ড্রামাতে মোট 12টা এপিসোড আছে, তো এখনও 4টা এপিসোড বাকি আছে। তো আই হোপ আপনারা সেই পর্যন্ত ওয়েট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই শেষ করছি, খোদা হাফেজ।